This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখুন কার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খায় আমরা জানি না, কিন্তু বাঘের দাপটে যে সিপিআইএম এবং তৃণমূল এক ঘাটেই থাকতে পারে বা একই দিকে যেতে পারে সেটা তো দেখলাম। ওই পঞ্চায়েত প্রধান ভদ্রলোক তিনিও বলছিলেন চারপাশে ঘুরে বেড়াচ্ছেন, তিনি তৃণমূলের, আর এখানে প্রাক্তন বিধায়ক তিনি সিপিআইএমের, তিনি বললেন যে তিনিও 3 দিন ধরেই জানেন কোথায় ঘুরে বেড়াচ্ছেন। সবারই একই বক্তব্য, এলাকাতেই আছেন শাহজাহান। এবার এইরকম অভিযোগ কেই বা স্বীকার করবেন, সেই জন্যই হয়তো এই ভদ্রমহিলা এই পঞ্চায়েত প্রধান তিনি অস্বীকার করলেন বিষয়টা, কারণ এই মুহূর্তে স্বীকার করা এটা তো কেউ এক্সপেক্টই করেন না যে কেউ এগুলো মেনে নেবেন। কিন্তু নিশ্চয়ই এই সমস্ত বিভিন্ন যে তথ্যগুলো সেগুলোই সিট নিশ্চয়ই খতিয়ে দেখবে। আচ্ছা, শেখ শাহজাহানকে দেখা গেলেও তাকে যদি পুলিশ খুঁজে না পায়, তাহলে কি সেটা সরকারি কর্মচারীদের গাফিলতি বলে ধরা হবে? মানে আজ জেলা শাসক আর বিভিন্ন দপ্তরের সচিবদের নিয়ে মুখ্যমন্ত্রী একটা বৈঠক ছিল, সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কড়া বার্তা দিয়েছেন, সরাসরি বলে দিয়েছেন সরকারি কর্মীদের কাজে অসহযোগিতা বরদাস্ত করা হবে না। এবার অসহযোগিতা মানেই তো অবহেলা। এবার যদি কোনো সরকারি কর্মী কাজে অবহেলা করেন তাকে মুখ্যমন্ত্রী বরখাস্ত করে দিতে বলছে, একদম চরম বার্তা, সরাসরি বরখাস্ত। কীভাবে বরখাস্ত করা যাবে সেই রাস্তাটা পর্যন্ত মুখ্যমন্ত্রী সচিব আর জেলা শাসকদের বাতলে দিয়েছেন। কেন্দ্রীয় সার্ভিস কন্ডাক্ট রুলের 56 যে ধারা আছে, সেখানে জনস্বার্থে যে কোনো সরকারি কর্মীকে অবসর নেওয়ানো যায়, 3 মাসের নোটিশ আর উপযুক্ত ক্ষতিপূরণটা জাস্ট দিয়ে দিলেই হলো। মানে একদম পুরো পরিষ্কার ব্যবস্থা, পাকাপোক্ত ব্যবস্থা, আইন শুদ্ধ, মানে এই হচ্ছে একদম টু দি পয়েন্ট আর কি। ব্যবস্থা নিতে হবে, কোন ক্ষেত্রে ব্যবস্থা নিতে হবে এবং ব্যবস্থাটা কিভাবে নিতে হবে পুরোটা বলে দেওয়া, কাউকে কিছু ভাবতেই হবে না। নেতা হলে এরকম হয় আর কি, পুরোটা সবার ওখানেই ছেড়ে দিলে হয়, সবটা তিনি করে দেবেন আর সব বলে দেবেন, আপনি শুধু জাস্ট এক্সিকিউট করবেন। বেশ কয়েকটা, কিন্তু আরেকটা জিনিস হয়, মানে এটা কিন্তু এর মধ্যে থেকে খুব ইন্টারেস্টিং ব্যাপার। এই ধারাটা দেখলেন তো, সেই ধারাটা দেখতে গিয়ে মনে হচ্ছিল বেশ কয়েকটা কেন্দ্রীয় প্রকল্প বাংলায় কার্যকর করতে দেওয়া হচ্ছে না বলে তো বিজেপি নিয়মিত অভিযোগ করে। বাংলায় বেশ কিছু জায়গায় কেন্দ্র রাজ্য সহযোগিতার অভাব, সেটাও তো আমরা প্রতি মুহূর্তে শুনছি। প্রতি মুহূর্তে বলেন যে কেন্দ্র বঞ্চনা করছে, সেটাও শুনছি। কিন্তু মুখ্যমন্ত্রী এবার কিন্তু কেন্দ্রীয় আইন বাংলায় প্রয়োগ করার রাস্তা খুঁজে বার করে দিয়েছেন। সেটা যদি প্রয়োগ করে ফেলেন, মানে প্রকল্প হোক চাই না হোক, কেন্দ্রীয় আইন বাংলায় যদি প্রয়োগ হয় তাহলে কিন্তু তোলপাড় পড়ে যাবে। আর অসহযোগিতা করলে বরখাস্ত করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। কী কী করলে অসহযোগিতা বা কী কী না করলে অসহযোগিতা হবে সেটা কিন্তু স্পষ্ট করেননি। কী হতে পারে, মানে ধরুন আমাদের জাস্ট সাদা মনে কাদা নেই, কতগুলো প্রশ্ন মনের মধ্যে আসে, আপনাদের সাথে শেয়ার করে নিই। এক্ষেত্রেও শুনতে শুনতে তাই মনে হচ্ছিল, মানে ধরুন এই যে পুলিশ যদি শাহজাহানকে খুঁজে না পায়, মানে এত লোক বলছেন এলাকাতে আছে তারপরেও পুলিশ খুঁজে পাচ্ছে না, এটা কি কোথাও গিয়ে কারুর সাথে সহযোগিতা করা বা ইডির সাথে সহযোগিতা না করা এর মধ্যে পড়বে? বা ধরুন যে কর্মচারীরা, পুলিশ কর্মচারীরা শাহজাহানকে খুঁজে পাচ্ছেন না, তারা কি আসলে, রাজ্য সরকার নিশ্চয়ই চাইছে, তারা রাজ্য পুলিশের ডিজি যখন বলেছেন যে যারা যারা করেছেন তারা কেউ ছাড় পাবেন না, তারপরেও যখন খুঁজে পাচ্ছেন না, তাহলে তারা কি পুলিশ বাহিনীর, পুলিশ কর্মীরা এই পুলিশ বাহিনীর সাথে সহযোগিতা করছেন না, মানে এইভাবে তারা অসহযোগিতা করছেন বলে তাদের ধরা হতে পারে? জাস্ট জিজ্ঞেস করছি আর কি। বা ধরুন এই যৌথ সিটে রাজ্য পুলিশের সদস্যরা যদি কেন্দ্রীয় প্রতিনিধিদের সহায়তা না করেন বা সহযোগিতা না করেন, তাহলেও কি সেটা অসহযোগিতা বলে ধরা হবে? ঠিক যেরকম আগে এই রামনবমীর ঘটনায় যৌথ সিটে এই যে অভিযোগগুলো উঠেছিল, সেগুলোও কি অসহযোগিতা? আরও একটা জিনিস মনে হচ্ছে জানেন তো, এগুলো একটু পরিষ্কার নয় তো, আপনি জাস্ট মনে করছিলাম আর কি কী কী ক্ষেত্রে এই বিষয়টা হতে পারে সাম্প্রতিককালে যা যা ঘটেছে। এই আর একটা জিনিস আছে, এই যে ডিএর দাবিতে সরকারি কর্মীদের আন্দোলন চলছে, সেটাও কি অসহযোগিতা বলে ধরা হবে? কিংবা সরকারি সার্কুলার অগ্রাহ্য করে কেউ যদি ধর্মঘটের দিন অফিসে না আসেন, মানে ঠিক কী করলে সেটা অসহযোগিতা হবে সেটা এখনও স্পষ্ট নয়। আর যখনই এরকম স্পষ্ট কোনো গাইডেন্স না থাকে, সেখানে কিন্তু একটা জিনিসই স্পষ্ট, মানে সেখানে প্রয়োজন অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী অপরাধ স্থির হবে। আইন আছে তো, প্রত্যেকের তো রাইট আছে। মুখ্যমন্ত্রী স্বৈরাচারীর মতো কথা বললে হবে না। প্রত্যেকের রাইট আছে, তার নিয়ম কানুন আছে, তার শোকজ, তার পদ্ধতি,
সাসপেনশন ইত্যাদি অনেক কিছু পদ্ধতি আছে। বরখাস্ত করতে হবে মুখ্যমন্ত্রী এবং তার বাহিনীকে। আমরা খুশি যে রাজ্যের প্রশাসনিক প্রধান যেভাবে ভয় পেয়ে এই ধরনের ভুলভাল আইনের কথা উনি হাতিয়ার হিসেবে ব্যবহার করার কথা বলছেন। আমরা খুশি যে এই ভয়টা উনি পেয়েছেন। ওনার মতো এই ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা জয়ললিতাও করেছিলেন 2004 সালে। প্রত্যেকের চাকরি ফেরত দিয়ে সমস্ত ক্ষতিপূরণ পর্যন্ত দিতে হয়েছিল। উনি যেন সেই ইতিহাসটা মনে রাখেন। যারা ডিএ নিয়ে আন্দোলন করছেন করতে পারেন, কিন্তু আপনারা তো মামলাও করেছেন, তাহলে মামলার জন্য অপেক্ষা করুন। দুর্ভাগ্যজনকভাবে যারা ডিএ নিয়ে বারবার নানা ধরনের সিন ক্রিয়েট করছেন, তারা তো একবারও কেন্দ্রকে বলছেন না টাকাটা কেন্দ্রীয় সরকার অবিলম্বে মিটিয়ে দিক। তারা তো বিরোধীদের দোকান খুলে বসেছেন ডিএ আন্দোলনের নামে। তাহলে এই সরকারি কর্মীরা যারা ডিএ নিয়ে আন্দোলন করছেন, তারা কেন্দ্রীয় সরকারকে বকেয়া মেটানোর জন্য বলছেন না, সরকারি কর্মী হওয়া সত্ত্বেও। এটাও কি সরকারের সাথে অসহযোগিতা বলে ধরা যেতে পারে? জানি না, বললাম না, সমস্তটাই হয়তো পরিস্থিতি প্রয়োজন অনুযায়ী স্থির হবে। কিন্তু সরকারি কর্মীরা নির্দেশ না মানলে বা এই ডিএ আন্দোলনটা চালিয়ে গেলে প্রশাসনের রোষানলে পড়বেন কি পড়বেন না সেটা তো ভবিষ্যৎ বলবে। ভবিষ্যতেই বোঝা যাবে যে নির্দেশ অগ্রাহ্য করার ক্ষেত্রে তৃণমূল কর্মীদের মতো বুকের পাটা সরকারি কর্মীরা দেখাতে পারবেন কি না। দেখলেন তো, এই ঝালদাতেই তাকিয়ে দেখুন, সেখানেও তো খানিকটা এই ধরনের ঘটনাই আমরা দেখলাম। একটা বুকের পাটা তৃণমূল কর্মীরা কিন্তু ওখানে দেখিয়েছেন। দলের হুইপ অগ্রাহ্য করে পুরুলিয়ায় ওই ঝালদায় সেখানে পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে ফেলেছেন তৃণমূলের 5 কাউন্সিলর। 12 আসনের ঝালদা পুরসভায় 5 জনের সঙ্গে আছেন 2 কংগ্রেস কাউন্সিলরও। যেখানে জোট নেই সেখানে 2 জনকে আবার সঙ্গেও তারা নিয়েছেন আর কি। তৃণমূলের পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছে, দলের হুইপ অগ্রাহ্য করেছে। এটা তো দলের সাথে সহযোগিতা করা না, এবং তার থেকেও বড় কথা, এটা কিন্তু খুব বিপজ্জনক প্রবণতা, তাই না? খেয়াল করে দেখুন, এমনিতে এই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তো দলে বিভিন্ন লেয়ার আছে, নেতৃত্বের বিভিন্ন লেয়ার, জেলা স্তর, রাজ্য স্তর, সর্বভারতীয় স্তর, এবার ওপর থেকে নিচ পর্যন্ত যাতে একদম সুচারুভাবে পুরোটা পরিচালিত হতে পারে, তার জন্যই তো এই বিভিন্ন স্তরে বিভিন্ন নেতা রাখা হয়। কিন্তু তার বদলে নেতাদের মতো তারা সিদ্ধান্ত নিলেন, আর বাকি সবাই নিজেদের মতো সিদ্ধান্ত নিতে থাকলেন বিভিন্ন স্তরে, যেটা তাদের কাজ নয় সেটা করে ফেললেন, বারণ করা সত্ত্বেও কিছু করলেন। এইসব যদি ঘটতে থাকে তাহলে কিন্তু বুঝতে হবে সিস্টেমটায় কোথাও একটা গণ্ডগোল হচ্ছে, ম্যাল ফাংশন করছে। আর সিস্টেম নড়বড় করা বা ম্যাল ফাংশন করা মানেই তো বিভিন্ন রকম উল্টোপাল্টা কাজ হতে থাকা। ধরুন, যদি গোটা সিস্টেমটা একটু উল্টোপাল্টাই না করতে থাকে, মাথার থেকে সব কিছু উল্টোপাল্টা যদি না হয়ে যায়, তাহলে কি আর কেউ একটা ভালো মসৃণ রাস্তা কেউ হোঁচট খাওয়ার জন্য খুঁড়ে ফেলে? এটাই তো হচ্ছে, বানারাটাই হচ্ছে। আজকেই তো খবর দেখলাম, চকচকে কালো পিচের একটা ভালো রাস্তা, বড় মেশিন দিয়ে সেই রাস্তার পিচ তুলে তারপর আবার ফের সেই রাস্তা সারাই হচ্ছে। ভাবুন তো, চারপাশে একের পর এক রাস্তা, সেগুলোর কি অবস্থা। বারবার বিরোধীরা ওই পথশ্রীর হতশ্রী দশা নিয়ে বিভিন্ন রকম মিম টিম যা খুশি করছেন, কটাক্ষ করছেন, কিন্তু এখানে তো গোটা ব্যাপারটা একদম অসাধারণ, একটা অন্যরকম উলটপুরাণ। ভালো রাস্তা খুঁড়ে আবার সেটাকে সারাই করা, এত ইচ্ছে সারাই ঠারাই করার, সেখানে রাস্তা পাওয়া যাচ্ছে না আর কি, এরকম বোধ হয়। তাই জন্য ভালো রাস্তাই খুঁড়ে নতুন করে সারাই করে দেওয়া হচ্ছে। জালিয়াতির ক্লাসিক্যাল এক্সাম্পল এছাড়া আর কি হতে পারে বলুন তো? খারাপ রাস্তার ছবি দেখিয়ে বরাদ্দ টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ, আর সারানো হচ্ছে নাকি ভালো রাস্তাটা, যে রাস্তা সারাই করলে খরচ কম। এটাই নাকি আসল ব্যাপার। ধরুন, উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিই। ধরুন, একটা ভালো রাস্তা, সেটা সারাই কিছুই তো নেই, ছোটোখাটো একটু হয়তো ফুটো ফাটা আছে, সেটা সারাই করতে হয়তো খুব বেশি হলে 10 টাকা লাগলো, 5 টাকা লাগলো। আর একটা খারাপ রাস্তা, যেটা পুরোটা খারাপ, সেটা সারাই করতে তো 50 টাকা লাগবে। অর্থাৎ ওই খারাপ রাস্তাটা দেখিয়ে 50 টাকা বরাদ্দটা করানো হচ্ছে, কাজটা হচ্ছে এই 10 টাকার, 40 টাকার নেট প্রফিট। খুব ভালো চিন্তা ভাবনা দরকার, জানেন তো এর জন্য। আর বিভিন্ন স্তরের ভাবনা চিন্তার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্তরে একটা সুন্দর কোঅর্ডিনেশন দরকার, ভারসাম্য বজায় রাখা দরকার। তবেই কিন্তু এই জিনিসগুলো এরকম সুচারুভাবে সুন্দরভাবে করে ফেলা যায়।
বর্তমান অবস্থা খুবই ভালো রাস্তা, আমরা যতদিন ধরে যাতায়াত করছি খুবই ভালো রাস্তা। খনন করার কোনো যুক্তি ছিল না, সরকারি টাকা তো অবশ্যই নষ্ট হচ্ছে। ভালো রাস্তাকে খারাপ করে আবার নতুন করে বানানো, এটা তো খারাপ করাই হচ্ছে। খারাপ রাস্তা সেটাকে বানানোই ভালো দরকার ছিল। ভালোই ছিল, যে খারাপ যে ছিল সেটা বড়, হ্যাঁ জায়গায় জায়গায় কিছু ইয়ে ছিল, সেটা রিপেয়ারিং করলেই হয়ে যেত আশা করি। কিন্তু আশা করি আরও যেসব খারাপ রাস্তাগুলো ছিল সেগুলোকে আগে বানানো উচিত ছিল। ভালো জিনিসটা দিয়ে চলতেছিলাম আর ওইটা গর্ত করে দিল, ভাঙে দিল। আর ওটা তো বিনাগুড়ির ভিতরে যে পকেট রাস্তা ওইটা খারাপ আছে, সেগুলো না ঠিক করে এটা মেয়ে রাস্তা। দেখলেন তো, লোকে হাসছে। হ্যাঁ, এরকম একটা ভালো রাস্তা, টান রাস্তা, জেসিবি মেশিন খুঁড়ছে, দেখে এটাও বলছে এতটা উন্নয়ন কি দরকার ছিল? আচ্ছা, উন্নয়নের এই ছবি দেখে হাসি পাবে না বলুন তো? গয়ের কাটার থেকে বানারহাট এই 12 কিলোমিটার রাস্তার মধ্যে প্রায় 7 কিলোমিটার ভালো রাস্তা সারাই করছে পূর্ত দপ্তর। বরাদ্দ হয়েছে 7 কোটি টাকা, অথচ বানারহাটের একাধিক রাস্তার যে সত্যিই দুরবস্থা, যেগুলো সত্যিই সারাইয়ের দরকার, সেগুলো নাকি সারাই হচ্ছে না। পূর্ত দপ্তর অবশ্য বলেছে যে এবার না হলেও পরের বার সেগুলো সারাই হবে, এবার ভালো রাস্তাটাই সারাই হোক আর কি, এরকম একটা ব্যাপার আর কি। এবার হোক বা পরের বার, সরকারের যেখানে কোষাগারে টান, সেখানে একটা ভালো রাস্তা ভেঙে চুরে খুঁড়ে ফের নতুন করে তৈরির দরকারটা কি, অবশ্য সেটাও কেউ না কেউ বুঝতে পারবেন। আর বিরোধীরা তো বুঝতে পারবেনই আর কি, তারা তাদের মতো করে ব্যাখ্যা করে দিচ্ছে। কিন্তু তারা যাই বলুন, শাসক দল কিন্তু দোষের ভাগটা নিজেদের ঘাড়ে না রেখে ডিপার্টমেন্টের ঘাড়েই দিয়ে দিচ্ছে। ফলে আলটিমেটলি গোটা বিষয়টা গিয়ে কোথাও ওই যত দোষ নন্দ ঘোষ। না, পাগলামি ছাড়া কোনো কিছুই নয়, কারণ ভালো রাস্তা খনন করে আবার নতুন করে কাজ হচ্ছে, তার মানে নিশ্চয়ই সেখানে কাটমানির গল্প আছে। আর সেই রাস্তাটার দুধারে চা বাগান আছে, কোনো বাড়ি নেই, তাই অভিযোগ করার মতো কোনো লোকও নেই। রাস্তা তো দুটোই খারাপ ছিল, কোথায় ভালো কন্ডিশনে ছিল না। আচ্ছা, কিন্তু এলাকাবাসী বলছে নাথুয়া রোডের অবস্থা বেশি খারাপ এবং কি বানারহাট ব্লকের একাধিক জায়গায় রাস্তা খারাপ থাকলেও সেগুলোকে সারাইয়ের আপনারা উদ্যোগ নেননি, অথচ যেই রাস্তাটা স্মুথ ভালো ছিল, যেটা হয়তো এখন তৈরি করার প্রয়োজন ছিল না, সেই রাস্তাটাকে খোদাই করে আপনারা আবার করছেন। না না, সবগুলোর উপরই ডিপিআর তৈরি হচ্ছে, যখন যেটা স্যাংশন হচ্ছে সেটা করা হচ্ছে। সবগুলোই ডিপিআর পাঠানো হয়েছে, দুটো স্যাংশন পেয়ে যাবে। যে রাস্তাগুলোর খারাপ অবস্থা সেগুলোর স্যাংশন না দিয়ে যেটা ভালো সবগুলোরই পাঠানো হয়েছে। আমি তো বলতে পারি না, বুঝছেন, এখানে তৃণমূল কংগ্রেসের কেউ যুক্ত থাকে না, কারণ এখন পশ্চিমবঙ্গের সবই হচ্ছে ই টেন্ডারের দ্বারাই প্রতিটা কাজের টেন্ডার পদ্ধতি হয়। এই রাস্তাটার পিডব্লিউডি যদি করে থাকে, এইভাবে যদি পয়সা অপচয় হয়ে থাকে, এটা বাস্তব সঠিক কাজ হচ্ছে না। যে রাস্তাগুলো খারাপ আছে সেই রাস্তাগুলোর দিকে পিডব্লিউডির উদ্যোগ নেওয়া উচিত। বানারহাটের এই রাস্তা সারানো দেখে একটা কথাই মনে আসছে, জানেন তো, ভাগ্যিস বাংলার সব পথের শ্রী এখনও ফেরেনি, এখনও বহু রাস্তা আছে যেগুলো মেরামতি প্রয়োজন। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশগুলো ঠিকঠাক করে মেনে সব হতশ্রী পথের শ্রী ফিরে যেত, তাহলে কীভাবে খারাপ রাস্তার ছবি দেখিয়ে টাকা বরাদ্দের জন্য আবেদন করা যেত আমরা কি জানতে পারতাম? রাজ্যের এরকম হাত টান, মানে আর্থিক সংকটের মধ্যেও এমন কেউ আছেন যাদের খরচের হাত দেদার। এবার রাজ্য সরকার যদি তাদের খুঁজে বের করে, তাহলে আমরাও দেখাবো তারা কারা, কাদের বুদ্ধিতে অমন ঝাঁ চকচকে রাস্তা করে বারবার সারাই হচ্ছে, অথচ খারাপ রাস্তা যেকে সেই থেকে যাচ্ছে।